গুম খুনের হোতা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল ৮ দিনের রিমান্ডে, ন্যায় বিচারে আশাবাদী হয়ে উঠছে মানুষ। জুলাই আন্দোলনে ৩২ শিশুসহ ৬৫০ জন নিহত, জাতিসংঘের প্রতিবেদন, গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ। আরও ৪ উপদেষ্টার শপথ, মন্ত্রণালয় পুনর্বণ্টন, স্বরাষ্ট্রে জাহাঙ্গীর, তথ্যে নাহিদ। নামে বেনামে এস আলমের লাখো কোটি টাকার ঋণ, বন্ধের ঝুঁকিতে মালিকানাধীন ৫ ব্যাংক। নিরাপত্তা সহ ৮ দফা দাবি সংখ্যালঘু নেতাদের, রেইনবো স্টেট গড়ে তোলার অঙ্গীকার বিএনপি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: দুর্নীতির বরপুত্র ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান, ৮,০০০ কোটি টাকা আত্মসাৎ। চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত এই আদেশ দেন। দীপু শিকদারের রিপোর্ট। বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করতেন শাহজাহান আলী, কিন্তু আর ফিরে আসেননি তিনি। ১৬ জুলাই ঢাকা মেডিকেলের মর্গে পাওয়া যায় তার মৃতদেহ। এই মামলায় চাকরি থেকে অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত। বিজ্ঞ আদালত, তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে। যেহেতু বোন, সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন, উনিও বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানি অন্তে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে অপহরণ, বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান সহ ২ শতাধিক গুম খুনের হোতার নাম জিয়াউল আহসান। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৈরি দানব এই সেনা কর্মকর্তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। টানা ৯ বছর ভারতে অবস্থানের পর গত ১১ই আগস্ট দেশে ফিরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ২০১৫ সালের ১০ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ভারতের মেঘালয়ের স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর টানা আইনি জটিলতা পেরিয়ে অবশেষে দেশে ফিরেছেন এই বিএনপি নেতা। বিএনপি নেতা সালাউদ্দিনকে যিনি আটক করেছিলেন তিনি হলেন র্যাবের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসান। অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউলের সর্বশেষ কর্মস্থল ছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। গত ৬ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হারান জিয়া। শেখ হাসিনা সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িয়ে আছে জিয়াউলের নাম। সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান রহস্যের সঙ্গে বারবার নাম এসেছে তার। এদের চক্রান্তে এই দেশে আইনাগর হয়েছে এবং এসএসএফের পিছনে ক্যান্টনমেন্টের ভিতরে আইনাগর হয়েছে। দ্রুততম সময়ে জিয়াউলের মতো দানবদের বিচার করা জরুরি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উনি আয়নাগরের ভিতরে অনেক মানুষকে বন্দি করে রেখেছে, তারপর ওখানে টর্চার সেল তৈরি করে তাদেরকে মানসিকভাবে নির্যাতিত করছে। লোভে পড়ুক, চাপে পড়ুক, যদি উনি এইসব কাজে লিপ্ত হয়, তো ওনারা যদি আইনত যা আছে তাই করবে। শাস্তির আওতায় যেন আনা হয়, আর এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে হচ্ছে পরবর্তীতে যত যারা আসবে তারা যেন এটাকে মাথায় রাখে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গুম খুনের শিকার হওয়া পরিবারের সদস্যরা রাজধানী ও এর বাইরের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছে। র্যাবের আরও যেসব কর্মকর্তা এর সঙ্গে জড়িত তাদেরও বিচারের আওতায় আনার দাবি তাদের। এমন একটা অবস্থা ছিল, মানুষ স্বাধীনভাবে কিছু বলতেও পারতো না। আমাদের মানুষকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গুম করেছেন, গোপন কারাগারে রেখেছেন, গোপন বন্দিশালায় রেখেছেন,
তাদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। যে মানুষগুলো গত 13 বছর ধরে তাদের পরিবারের বাইরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জড়িতদের বিচার দাবি করেছে গুম খুনের শিকার ব্যক্তি পরিবারের সদস্যদের সংগঠন মায়ের ডাক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 32 শিশুসহ 6 শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সংস্থাটির প্রাথমিক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। এতে বলা হয়, বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগের ইঙ্গিত পেয়েছে জাতিসংঘ। একই সঙ্গে বিচার বহির্ভূত হত্যা, যথেচ্ছা গ্রেফতার, গুম, নির্যাতন এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার গুরুতর অভিযোগও রয়েছে। রিপোর্ট দুলি মল্লিকের। মধ্য জুন থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন কিভাবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর দমন পীড়নে আরও ভয়াবহ রূপ নেয়, ছড়িয়ে পড়ে দেশব্যাপী, বিপুল হতাহত এবং সরকার পতনের মধ্য দিয়ে শেষ হয়, তার ধারাবাহিক চিত্রই স্পষ্ট হয়ে ওঠে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রাথমিক প্রতিবেদনে। জেনেভা থেকে প্রকাশিত 10 পাতার ওই প্রতিবেদনে বলা হয়, 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিরস্ত্র শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পর দেশব্যাপী ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে আন্দোলন, আর তার দমনে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে অতিরিক্ত বল প্রয়োগ করে এমন প্রমাণ পেয়েছে জাতিসংঘ। সাধারণ লাঠিসোঁটা নিয়ে আন্দোলনে নামা শিক্ষার্থীদের ওপর নিরাপত্তা বাহিনী নির্বিচারে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, এমনকি মারণাস্ত্র ব্যবহার করে ভিডিও ফুটেজে এমন তথ্য প্রমাণ পাওয়ার দাবি করেছে জাতিসংঘ। বিক্ষোভ দমনে পুলিশের সঙ্গে র্যাব, বিজিবি ও সরকার দলীয় ছাত্রলীগের নেতাকর্মীরাও অংশ নেয় বলে উল্লেখ করা হয়। বলা হয়, 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত 400 ও 5 থেকে 6 আগস্ট পর্যন্ত মারা গেছে আরও 250 মানুষ। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, পথচারী, শিশু, সাংবাদিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। জাতিসংঘ আরও জানায়, ওই সময়ে শেখ হাসিনা সরকারকে ফ্যাক্ট ফাইন্ডিং দল মোতায়েনের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করা হয়। প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করতে বেশ কিছু সুপারিশও দিয়েছে জাতিসংঘ। গণমাধ্যম ও আন্দোলনকারীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘ। আগামী সপ্তাহে ঢাকায় আসছে স্বাধীন তদন্ত দল। দুলি মল্লিক, 21 টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। সকালে নিহত সেলিমের বাবা সেকেন্দার আলী বগুড়া সদর থানায় মামলাটি করেন। অন্যান্য আসামিদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 25 জনপ্রতিনিধি আছেন। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও 350 জনকে এ মামলায় আসামি করা হয়েছে। আকার বাড়ল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের। শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আরও 4 উপদেষ্টা। বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। একই সাথে পুনর্বণ্টন হয়েছে উপদেষ্টাদের দপ্তর। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। আর ডাক ও তথ্য প্রযুক্তির পাশাপাশি নাহিদ ইসলাম যুক্ত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেন আরও 4 উপদেষ্টা। বিকেলে বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাগণ। শুরুতেই ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। এরপর নতুন উপদেষ্টাদের প্রথমে উপদেষ্টা হিসেবে এরপর গোপনীয়তা রক্ষার শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। পরে বঙ্গভবনে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে হয় উপদেষ্টা পরিষদের সভা।
এদিকে নতুন উপদেষ্টাদের দপ্তর বণ্টনের পাশাপাশি রদবদল এবং নতুন দায়িত্বও দেয়া হয়েছে উপদেষ্টাদের। নতুন উপদেষ্টাদের মধ্যে অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদকে দেয়া হয়েছে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে সংযুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দেয়া হয়েছে স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়। সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ ছাড়াও দেয়া হয়েছে সড়ক সেতু এবং রেলপথ মন্ত্রণালয়। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে সরিয়ে দেয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে অর্থর সাথে দেয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে যুক্ত করা হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং সংস্কৃতি মন্ত্রণালয়। শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের সাথে জুড়ে দেয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। রিজওয়ানা হাসানকে পরিবেশ জলবায়ু মন্ত্রণালয়ের সাথে দেয়া হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির সাথে যুক্ত করা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে দেয়া হলো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ফারুকি আজমকে দেয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। গেল ৮ আগস্ট শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ উপদেষ্টা। পরে ২ দফায় ৩ উপদেষ্টার শপথের পর আকার ছিল ১৭ জন। নতুন ৪ উপদেষ্টার শপথের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সদস্য সংখ্যা দাঁড়ালো ২১ জনে। আপস, প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। ব্যাংক দখল আর লুটপাট যেন সাইফুল আলম মাসুদ ওরফে এস আলমের কাছে পান্তা ভাতের মতো সহজ। ইসলামী ব্যাংকের মতো নিজের নিয়ন্ত্রণে থাকা আরও ৫ ব্যাংকেও ভয়াবহ লুটপাট চালিয়েছে এস আলম গ্রুপ। এতদিন টাকা ছাপিয়ে ঋণ দিয়ে এসব ব্যাংক বাঁচিয়ে রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক। হাসিনার পতনের পর সেই সুবিধাও এখন বন্ধ। ঝুঁকিতে এস আলমের ব্যাংকগুলো। মেহেদী হাসানের রিপোর্ট। একের পর এক ব্যাংক দখল আর লুটপাট, এটাই ছিল সাইফুল আলম মাসুদের নেশা। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আশীর্বাদে এস আলম গ্রুপের এই কর্ণধার নামে বেনামে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে বের করে নিয়েছেন লাখো কোটি টাকা। বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংকও তার থাবা থেকে রেহাই পায়নি। ফোকলা করেছেন আরও কোটি ব্যাংক। ২০১৭ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক ছিল দেশের সবচেয়ে সমৃদ্ধ ব্যাংক, কিন্তু ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ওই বছর ৫ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে ব্যাংকটি লুটপাটের আয়োজন চূড়ান্ত হয়। গোয়েন্দা সংস্থার সহায়তায় এটিকে তুলে দেওয়া হয় এস আলম গ্রুপের হাতে। এই গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকেই ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থা খারাপ হতে থাকে। ঋণের নামে লুটপাট চলতে থাকায় ব্যাংকটি ছাড়তে থাকেন দেশি বিদেশি স্পন্সর শেয়ার হোল্ডাররা। এখন ব্যাংকটিতে মাত্র 13% শেয়ার আছে বিদেশিদের হাতে, যদিও ২০১৭ সালে বিদেশিদের শেয়ার ছিল প্রায় ৫২%। পুরনো দেশীয় উদ্যোক্তাদের অনেকেও শেয়ার বিক্রি করে দিয়েছেন, যার বেশিরভাগই নামে বেনামে এস আলম গ্রুপ কিনে নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০১৭ সালের জানুয়ারিতে ইসলামী ব্যাংকে ৬৮,১৩৫ কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ ছিল ৬১,৬৪১ কোটি টাকা। ২০২৩ সাল শেষে ১,৫৩,৪৫৬ কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ দাঁড়ায় ১,৬০,০২৬ কোটি টাকা, অর্থাৎ আমানতের চেয়ে ঋণ বেশি। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে চলতে হচ্ছে ব্যাংকটিকে। আর ব্যাংকটির মোট ঋণের ১/৩ অর্থাৎ ৫০,০০০ কোটি টাকাই নামে বেনামে চলে গেছে এস আলমের পকেটে। এখনো তারা ৫০০-৬০০-১,০০০ কোটি টাকা পাচারের চেষ্টা করছে। এই চোর চক্রকে আটকানোর জন্য আমাদের এই ব্যবস্থা আপনারা নেন। যারা এই ব্যাংকটাকে লুটপাট করেছে, এই ব্যাংকটাকে দখল করছে এবং হাজার হাজার কোটি টাকা তারা পাচার করছে, এদেরকে এখান থেকে যেতে হবে, পদত্যাগ করতে হবে। এটা বোর্ড সহ সিনিয়র ম্যানেজমেন্ট যারাই এটার সাথে জড়িত তাদেরকে এখান থেকে বিদায় নিতে হবে। এদিকে ইসলামী ব্যাংকের পাশাপাশি আরও ৫টি ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ইচ্ছামতো লুটপাট করেছে এস আলম গ্রুপ। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চলতি হিসেবে ঘাটতি এখন ৮,৪৭২ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৪,২৪৩ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকের ২,৮৫০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৫৩৫ কোটি টাকা এবং কমার্স ব্যাংকের ঘাটতি ৫০৩ কোটি টাকা।
ইসলামী ব্যাংকের মতো সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণও এস আলমের হাতে যায় 2017 সালে। এর আগের বছর কমার্স ব্যাংকের নিয়ন্ত্রণও নেয় তারা। আর 2013 সালে প্রতিষ্ঠার পর থেকেই গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের নিয়ন্ত্রণ সাইফুল আলম মাসুদের হাতে। এর আগে 2004 সালে শিকদার গ্রুপ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দখল করে এস আলম। ইসলামী ব্যাংক সহ এস আলমের মালিকানায় থাকা প্রতিটি ব্যাংকেরই পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিদেশি অর্থায়নের প্রায় 40,000 কোটি টাকার 10টি প্রকল্প থেকে 8,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন ওয়াসার পদত্যাগ করা ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। প্রায় 15 বছর ধরে ওয়াসাকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা সাবেক এই এমডি যুক্তরাষ্ট্রে 14টি বাড়ির মালিক। পরিবারের সদস্যরা সবাই থাকেন যুক্তরাষ্ট্রে, দেশটির নাগরিকও তারা। দুর্নীতির বরপুত্র তাকসিম এ খানের প্রভাব প্রতিপত্তি আর সম্পদ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয় ছাড়া আর কোনো যোগ্যতাই ছিল না তাকসিম এ খানের। ওই পরিচয়ের জোরেই 7 বার এমডি পদে নিয়োগ পান। যোগ্যদের দূরে সরিয়ে রেখে অযোগ্যদের দিয়েই কাজ করাতেন তিনি। এরা দলীয় ইমেজ ব্যবহার করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবে। পানির খুনির লুটপাট দেখেন তাহলে আপনার অবাক হয়ে যাবেন। এমন লুটপাট যে যেখানে একজন জয়েন্ট সেক্রেটারি পদ মর্যাদায় 3 জন কর্মচারী থাকার কথা, এখানে কোনো কর্মচারী নেই। এমন প্রকল্প আছে যে প্রকল্পতে কোনো কাজ নেই, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি হচ্ছে। যদি কেউ মুখ খোলে তাকে সাসপেন্ড অথবা চাকরি থেকে ডিসমিস। তার আমলে পানির দাম বেড়েছে 16 বার। শেখ হাসিনা সরকারের পতনের পর তাকসিম এ খানের বরখাস্তের দাবি ওঠে। প্রতিদিন হয় সভা সমাবেশ। ওয়াসার এই এমডি অফিস করতেন না বললেই চলে। নিজের যেন উপস্থিত না হতে হয় সেজন্য চালু করেছিলেন ভার্চুয়াল অফিস, এমনকি পদত্যাগও করেছেন অনলাইনে। দুদকের তথ্য অনুযায়ী দুর্নীতির বরপুত্র তাকসিম যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে 14টি বাড়ির মালিক। ওয়াসার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা জানান, বিদেশি প্রকল্পের শত শত কোটি টাকা আত্মসাৎ করেছেন তাকসিম। একটা প্রজেক্ট তো 3,000 4,000 কোটি টাকা, তাতে 10টা প্রজেক্ট প্রায় 40,000 কোটি টাকা। উনি শুধু উপর মহলে যোগাযোগ করতেন এবং উনি মনে করতেন যে উনি যা বলবেন সেটাই হবে। কাজেই ওয়াসা বোর্ডের যে দায়িত্ব, সেই ওয়াসা বোর্ড সেই দায়িত্ব পালন করতে পারেনি বলেই এই অবস্থা হয়েছে। দেশে না বিদেশে কোথায় অবস্থান করছেন তাকসিম এ খান, এ নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। তাকে বিচারের আওতায় এনে পাচার হওয়া টাকা ফেরত আনা সম্ভব বলে মনে করেন প্রকৌশলী গোলাম মোস্তফা। তাকসিম সাহেব এটাকে নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে ব্যবহার করেছেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অতি দ্রুত বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিলে কথা জানান মির্জা ফখরুল। আলাদা এক অনুষ্ঠানে সব ধর্মবর্ণের মানুষ নিয়ে বাংলাদেশকে রেইনবো স্টেট হিসেবে গড়ে তোলার ঘোষণাও দেন বিএনপি মহাসচিব। শিউলি শবনমের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকালে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে বিদেশে নিয়ে যাওয়া হবে। ম্যাডামের জন্মদিন, আপনাদের আরেকটা সুসংবাদ দিতে, আল্লাহ যদি রহম করেন ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে একদম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এদিকে সংখ্যালঘুদের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও ঢাকা মহানগর পূজা কমিটির সাথে বৈঠক করে বিএনপি। বিএনপি মহাসচিব জানান, সব ধর্ম বর্ণের মানুষের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ তার দল। ওনাদের যে সমস্যাগুলো আছে আমরা সেই সমস্যাগুলোকে আমাদের সমস্যা মনে করে আমরা যে সরকারি আসুক, আমরা আসলে আমরা অথবা যে সরকারি আসুক তাদের কাছে সেটা আমরা অবশ্যই তুলে ধরবো এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আসুন আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি, আমরা জবাবদিহিতাকে নিশ্চিত করি।
সংখ্যালঘুরা শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাঁচতে চায় জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সবাই মিলে কাজ করার কথা জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এই নেতা। যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধটি হয়েছিল, আমরা সেই স্বপ্নের একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই। সংখ্যালঘুদের নিরাপত্তা সহ ৮ দফা দাবি তুলে ধরেন নেতারা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। 15ই আগস্ট ধানমন্ডি 32 সহ ঢাকার বিভিন্ন স্থানে মানুষকে হেনস্থা করা বা মারপিটের যেসব ঘটনা ঘটেছে এগুলোকে অনাকাঙ্ক্ষিত ও মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এসব ঘটনা গণ অভ্যুত্থানের স্পিরিটের বিরোধী বলেও উল্লেখ করেন তিনি। এ সময় সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব থেকে শিক্ষার্থীদের সরে আসার আহ্বান জানান সার্জিস। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, প্রতিবিপ্লব ঘটানোর চেষ্টা করা হচ্ছে এমন তথ্য ছিল বলেই তারা 32 নম্বরে অবস্থান কর্মসূচি দিয়েছিল। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছিলাম যে এই 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে তারা একটি শোক দিবস পালন করে থাকে সেটিকে কেন্দ্র করে ঢাকায় তারা একটি বড় জমায়েত হবে, যার পিছনের উদ্দেশ্য হচ্ছে এখানে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন চক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। 15ই আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করাকে তারা সমর্থন করেন না, তবে কেউ ফুল দিতে চাইলে তাকে বাধা দেওয়া উচিত নয়। 15ই আগস্টে ওই ধানমন্ডি 32-এ কেউ যদি আসলে তার শোকটি পালন করতে চায়, একটি ফুল দিতে যেতে চায়, আমরা তাকে আমাদের জায়গা থেকে বাধা দিতে পারি না। এক প্রশ্নের জবাবে সার্জিস বলেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার অধিকার কারো নেই। গণমাধ্যম তার যে সত্য কথাটি সেটি তুলে ধরার সর্বোচ্চ স্বাধীনতাটুকু পাবে। যেটা সত্য সেটাকে সত্য বলবে, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলবে। পার্থসারথী, একুশে টেলিভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোনে বাংলাদেশের সব সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে পোস্টে মোদি জানান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তারা দুজন। বাংলাদেশের হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন নরেন্দ্র মোদী। সংখ্যালঘু সম্প্রদায় সহিংসতার শিকার হয়ে থাকলে তা প্রতিরোধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সামরিক অভিযানের আহ্বান জানিয়েছেন বেঙ্গালুরুর MLA রিজওয়ান আরশাদ। তার এই দাবিকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে দ্বিপক্ষীয় সম্পর্কে বিরূপ প্রভাব পড়বে বলেও মনে করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শিউলি শবনম। ভারতের বেঙ্গালুরুর শিবাজীনগর আসনের জনপ্রতিনিধি রিজওয়ান আরশাদ। বিতর্কিত সব মন্তব্যের জন্য খোদ ভারতেই সমালোচিত এই আরশাদ। 14 আগস্ট আরশাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশে সহিংসতার শিকার হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের রক্ষায় তেমন কোনো ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। আরশাদ তার চিঠিতে প্রয়োজনে সেনা হস্তক্ষেপের দাবিও জানান। নরেন্দ্র মোদীর কাছে পাঠানো আরশাদের এই চিঠি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে শুধু হস্তক্ষেপই নয়, সরাসরি সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই অভ্যন্তরীণ বিষয় বা ধর্ম নিয়ে একটা খেলা এইটা মোটেও উচিত হইতেছে না। আমাদের ভাই বোনদের সাথে যেরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এটা নষ্ট করার ওরা চেষ্টা করছে। এটা আসলে আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর ব্যাপারটা। বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বিশেষ উদ্দেশ্যে যে অপপ্রচার চলছে, সামরিক অভিযানের উস্কানিকে তারই অংশ বলে মনে করছেন বর্তমান এবং সাবেক ছাত্রনেতারা। তারা যদি অন্য কিছু ইঙ্গিত করে, এমন কোনো কথা বলে যার কারণে আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির স্বরূপ হয়, তাহলে আমাদের পক্ষ থেকেও আমরা পাল্টা কথা বলবো। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকির মতো একটি কথাবার্তা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং একই সাথে সাথে আমাদের এই সরকারকে আমরা বলছি যে তাদের রাষ্ট্রদূতকে ডেকে অবশ্যই করা প্রতিবাদ করা উচিত। আমি এই বক্তব্যের মধ্যে পুরো ভারতের মানুষকে এর মধ্যে যুক্ত করব না। এই যে বক্তব্যগুলো দিচ্ছে, আমরা যেমনিভাবে তার প্রতিবাদটা করছি,
ভারতের শুভবোধের যে মানুষগুলো আছে তাদেরও উচিত তার প্রতিবাদ করা। আর সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা জানালেন নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের উপর তাদের আস্থার কথা। উনি কিন্তু তার ক্ষমতা মানে দায়িত্ব নেওয়ার কদিন পর ঢাকেশ্বরীর মধ্যে স্বেচ্ছায় আসছে নিজে, একেবারে স্বল্প সময়, এই আধা ঘন্টা নোটিসে আমাদেরকে বলেছে, আমরা আসবার চেষ্টা করেছি এবং পরিদর্শন করে গেছেন। সেখানেও তিনি কিন্তু একটা কথা বলেছেন, বাংলাদেশের সকল জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে একটি পরিবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড উপেক্ষা করা জরুরি বলেও মনে করছেন তারা। ঢাকেশ্বরী মন্দিরে উনি যে কথাগুলো শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে বিপুল বিদেশি মুদ্রা সহ 3 কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে এই টাকা উদ্ধার করে ডিএমপির একটি দল। নগদ 3,10,166 টাকা, 70,400 টাকার প্রাইস বন্ড এবং 10,03,306 টাকার মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তারা জানান, অবৈধভাবে উপার্জিত এসব অর্থ সাবেক সচিব শাহ কামাল বাসায় রেখেছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যান। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। 2020 সালের 29 জুন সরকারি চাকরি থেকে শাহ কামাল অবসরে যান। চাঁদাবাজি কমলেও নিত্যপণ্যের বাজারে আশানুরূপ প্রভাব পড়েনি বলে অভিযোগ ক্রেতাদের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও খুচরা পর্যায়ে অতিরিক্ত মুনাফার প্রমাণ পেয়েছে। বাজার মনিটরিং আরও জোরদার করতে পারলে নিত্যপণ্যের দাম আরও কমিয়ে আনা সম্ভব বলে দাবি ক্রেতাদের। মেহেদি হাসানের রিপোর্ট। মধ্যবিত্ত আর নিম্নবিত্তের প্রোটিনের চাহিদার সবচেয়ে নির্ভরযোগ্য উৎস ব্রয়লার মুরগি আর ডিম। কিছুদিন আগে এ দুটো পণ্যের দাম বেড়েছিল লাফিয়ে লাফিয়ে। তবে অন্তর্বর্তী সরকার আসার পর মুরগির দাম নিম্নমুখী, ডিম স্থিতিশীল। গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মুরগির দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। ব্রয়লার বর্তমানে 150 থেকে 60 টাকা, আর সোনালী হচ্ছে আপনার 240 টাকা 30 টাকা এরকম আর কি। ডিমের দাম আগের স্বাভাবিক বাজারের মধ্যেই আছে। ছাত্ররা অনেক আগে নির্ধারিত করেছে যে 140 টাকা বিক্রি করতে, তারা ওইরকম বাড়ে নেই। এদিকে শুক্রবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত আসে বাজার মনিটরিংয়ে। এ সময় মুরগিতে কেজি প্রতি 75 টাকা পর্যন্ত মুনাফা করার প্রমাণ পায় তারা। পাশাপাশি মরা মুরগি বিক্রি করায় একটি দোকানকে 50,000 টাকা জরিমানা ও সিলগালা করা হয়। কেজি প্রতি প্রায় 60 টাকা থেকে 77 টাকা অতিরিক্ত লাভ করছেন। এটা একটা অনৈতিক চর্চা। আর দ্বিতীয়ত কোশ্চেনের এক পর্যায়ে আমরা দেখলাম যে এখানে ফ্রিজ আছে, ফ্রিজে দেখলাম বিপুল পরিমাণে মুরগি প্রসেস করে রেখে দিয়েছেন। আমরা যখন জিজ্ঞেস করলাম তাকে যে এই মুরগিগুলো কি কার জন্য রেখেছেন, উনি বলছেন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয়। তো ঠিক আছে, কি মুরগি বলছেন যে অপেক্ষাকৃত দুর্বল মুরগি, অর্থাৎ যে মুরগিগুলো মরে গিয়েছে সেই মুরগিগুলো ইনস্ট্যান্ট ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেন। গরু খাসির মাংসের দাম আছে আগের মতোই। বেশিরভাগ মাছের দাম অপরিবর্তিত থাকলেও ইলিশ, পাঙ্গাস ও চাষের কোয়ের দাম কিছুটা কমেছে। কেজিতে 150 টাকা কমছে, আর 1 কেজিটা বিক্রি করতেছে 1550, আর 1 কেজি 100-200 গ্রাম এটা বিক্রি করতেছে 1600 টাকা কেজি। 1 কেজি যেটা পাঙ্গাসটা মনে করেন 150-160 টাকা কিনতে পারতেন। 1 কেজি 100 কেজিটা 150 টাকা 160 টাকা কিনতে পারে, আর কই মাছটা মনে করেন 200-210-20 টাকা কিনতে পারতেছে। তবে চাল, চিনি, ভোজ্য তেলের মতো মুদি পণ্যের দাম আছে আগের মতোই। মোটামুটি আগের থেকে যেন জিরাতে কেজি 10-15 টাকা কমছে, মসুর ডাল ইন্ডিয়াতে 2 টাকা কমছে, আস্তে আস্তে কমতে, দাপ করে তো কমবে না। সরকার পরিবর্তনের পর সব ধরনের সবজির দাম কেজিতে 10 টাকা কমেছে বলে দাবি দোকানিদের। আলু, পেঁয়াজের দামও নতুন করে আর বাড়েনি। পেঁপে এগুলোর দাম কমে গেছে। আগে 50 টাকা ছিল, এখন 30 টাকা। এই গাড়ি আসলে 80 টাকা, এখন 50-60 টাকা বেচতেছে। আপনি 10 টাকা 5 টাকা কেজিতে কমে গেছে। হ্যাঁ, 120 টাকা ছিল, 110 টাকা। তবে সাধারণ ক্রেতারা বলছেন, হাটে বাজারে মহাসড়কে চাঁদাবাজি যতটা কমেছে তার প্রভাব পণ্যমূল্যে ততটা পড়েনি। নেটের যেভাবে ছাড়ছে লিস্টগুলো, বাজার মানে মূল্যগুলো কিছু কিছু কমছে, কিছু কিছু আবার আগের মতো থেকে গেছে এখনো। আমরা নেটে দেখছি পেঁয়াজ 70 টাকা 80 টাকা কেজি, কিন্তু আমি গতকালকে পেঁয়াজ যেটা কিনলাম সেটা হলো আপনার 110 থেকে 105 টাকা কেজি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয়। চাষের মাছের উৎপাদন বৃদ্ধির কারণেই তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে ওঠার এই সাফল্য। তবে মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন আরও কয়েক গুণ বাড়ানোর সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা। জলাশয় রক্ষা এবং দূষণ রোধের পরামর্শ তাদের। 21 স্পেশালে মাছের উৎপাদন নিয়ে মেহেদি হাসানের 2 পর্বের রিপোর্টের প্রথম পর্ব দেখুন।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI এর তথ্য বলছে 2023 সালে মোট 48 লাখ টন মাছ উৎপাদন করেছে বাংলাদেশ, যার মধ্যে 32 লাখ টন এসেছে চাষ থেকে আর 13 লাখ টন এসেছে মিঠা পানির উন্মুক্ত জলাশয় থেকে, বাকিটা সামুদ্রিক মাছ। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশ এখন মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। BFRI এর গবেষকদের মতে চাষের মাছের উৎপাদন বৃদ্ধির ফলেই অবস্থার এই উন্নতি হয়েছে। একসময় দেশের বেশিরভাগ মাছ মুক্ত জলাশয় থেকে এলেও এখন চাষের মাছের উৎপাদন হয় তার 3 গুণ। হাওর, বাওর, বিল নদী রক্ষার পাশাপাশি এসব জায়গায় বিভিন্ন জাতের মাছের পুনঃ অবমুক্তকরণ এবং অভয়াশ্রম তৈরি করা গেলে মুক্ত জলাশয়েও মাছের উৎপাদন কয়েক গুণ বাড়ানো সম্ভব। দেশীয় মাছকে সুরক্ষা করার জন্য যে পাবদা, গুলশা, ট্যাংরা যেগুলি উন্মুক্ত জলাশয় আছে, এরা মূলত প্রজনন করে মে থেকে জুলাইয়ের পর্যন্ত। এই যে এখন বৃষ্টির সময় আসছে, তারা কিন্তু প্রজনন সময়। এখন আমরা কি 3 মাস প্রজনন সময় কি বন্ধ রাখবো মাছ ধরা? এটা করা যাবে না। এটি আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে এটি গবেষণা করা হয়েছে যে পিক টাইম কোনটা, কতটুক মিনিমাম সময় যদি আমরা মাছ ধরা বন্ধ রাখি তাহলে এই জেলেরাও ক্ষতিগ্রস্ত হবে না, মাছের উৎপাদনও বাড়বে। সেটি একটি তথ্য উপাত্ত সরকারের কাছে জমা দেওয়া আছে। অনেক জায়গায় নদী ও জলাশয়ে শিল্প কারখানার দূষণে বড় ক্ষতি করছে মাছের। এসবের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তার। নদীর পাড়ে যে অনেক সময় যে ইন্ডাস্ট্রিগুলি করা হয়েছে সেগুলি থেকে তাদের যে বর্জ্য নদীতে ছাড়া হয়, অনেক মাছ কিন্তু মাঝে মধ্যে মারা যায়। এটি মেঘনা নদীর একটি চিত্র কিন্তু আমরা প্রায় বছরই দেখি। আমি যখন মহাপরিচালকের দায়িত্বে ছিলাম সেই বিষয়ে আমি একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে দিয়েছিলাম। এটি সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে আমাদের। কৃষি অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের জিডিপিতে মাছের অবদান 3%, আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের সাথে জড়িত 2 কোটি মানুষ। গত 20 বছরে গড়ে প্রায় 5% হারে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং আমাদের সমগ্র অর্থনীতিতে মাছের একটা বড় অবদান আছে, কারণ প্রায় 3% জিডিপির অবদান মৎস্য থেকে আসে। অপরদিকে আমাদের যেই রপ্তানি পণ্য আমরা যে বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করে, তার মধ্যে মৎস্য খাত কখনো দ্বিতীয় আবার কখনো তৃতীয় স্থান অধিকার করে থাকে। দূষণের ফলে মাছের উৎপাদন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর এর আর্থিক মূল্যই বা কত, তার কোনো হিসেব নেই সরকারি বেসরকারি কোনো পর্যায়েই। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন জনদুর্ভোগ। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে বিভিন্ন সিটির মেয়র ও কাউন্সিলররা কার্যালয়ে না আসায় সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এখনও ধ্বংসস্তূপ রাজশাহী সিটি কর্পোরেশন কার্যালয়। শেখ হাসিনা সরকারের দেশ ত্যাগের পর জ্বালিয়ে দিয়ে লুটপাট চালানো হয় নগর ভবনে। ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় 20টি ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়েও। সেদিন থেকে আত্মগোপনে সিটি কর্পোরেশনের মেয়র সহ প্রায় 26 জন কাউন্সিলর। বিপর্যস্ত নাগরিক সেবা কার্যক্রম দ্রুত সমাধানের আশা প্রধান নির্বাহী কর্মকর্তার। ওয়ারিশন সার্টিফিকেট নিতে আসছি, ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কবে নাগাদ পাওয়া যাবে। ওনারা বললো যতদিন না অফিস সচল হচ্ছে ততদিন। অফিসিয়ালি কোনো কাজ আমার একটা কাগজের দরকার হতো, আমি এসে পাচ্ছি না। মিটিং হলেই এখন সেখান থেকে সিদ্ধান্ত হবে যে কি করে আমাদের সিটি কর্পোরেশনের বাদবাকি কার্যক্রমগুলো চলমান। যেগুলো অনলাইন সেবা সেগুলো চালু আছে, কিন্তু ম্যানুয়ালি যেগুলো আপনার হোল্ডিং ট্যাক্স, তারপরে ট্রেড লাইসেন্স, তারপরে আমাদের ওই যে অটোরিকশার লাইসেন্স নবায়ন, এই কাজগুলো বিঘ্নিত আছে। একই চিত্র কুমিল্লা সিটি কর্পোরেশনেও। এখানে 27টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত মিলে কাউন্সিলর 36 জন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে তারা। সব ধরনের সেবা বন্ধ থাকায় বিপাকে নাগরিকরা। তো সকল সেক্টরে তো দেখলাম যে তারা তো এখনো কেউই তো কাজে ফিরে আসে নাই। দেশের পরিস্থিতির কারণে কাউন্সিলর কিন্তু অফিস করতেছে না। টিকা দেওয়ার জন্য জন্ম নিবন্ধন চাচ্ছে, তো জন্ম নিবন্ধন করতে পারছি না। রংপুর সিটি কর্পোরেশনের 33টি ওয়ার্ডের মধ্যে 20 জন কাউন্সিলরের কার্যালয়ে ফাঁকা। তালা ঝুলছে তাদের ব্যক্তিগত কার্যালয়েও। অনুপস্থিত 6 জন সংরক্ষিত কাউন্সিলরও।
এ অবস্থায় জাতীয়তা সনদ, জন্ম মৃত্যু নিবন্ধন এবং ওয়ারিশান সনদ সহ অন্যান্য সনদ ইস্যু করা যাচ্ছে না। ভোগান্তিতে নগরবাসী। জরুরিভাবে প্রত্যয়নপত্রের প্রয়োজন, সেক্ষেত্রে আমি কাউন্সিলর অফিসে যে পাইনি চারিত্রিক সনদপত্র, আমি ওটা করব, তা আমি কাউন্সিল অফিসে গেলাম, যা দেখি কাউন্সিল অফিস বন্ধ। তাদের পাচ্ছি না, আমাদের জন্মসদন সহ আমরা বিভিন্ন কাজে বাধাগ্রস্ত হচ্ছি। প্রত্যয়ন এখন একটা করব সিগনেচারের জন্য, সেই সিগনেচারটা নেওয়ার জন্য আমাকে ঘুরতে হচ্ছে। বিশেষ প্রয়োজনে সেবা নিতে নগর ভবনে যোগাযোগের পরামর্শ সিটি মেয়রের। যারা কাউন্সিলর অফিস যাদের ক্লোজ আছে, যারা আমরা স্থানীয়ভাবে যে সেবাটা মানুষকে নিশ্চিত করা দরকার, সেটা আমরা সেন্ট্রালি এখানে আসলে সরাসরি দিচ্ছি। অনির্বাচিত কোনো লোককে বা দায়িত্ব দেব সেরকম কোনো সুযোগ নাই। নাগরিক সেবা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গুম খুনের হোতা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল 8 দিনের রিমান্ডে, ন্যায় বিচারে আশাবাদী হয়ে উঠছে মানুষ। জুলাই আন্দোলনে 32 শিশুসহ 650 জন নিহত, জাতিসংঘের প্রতিবেদন, গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ। আরও 4 উপদেষ্টার শপথ, মন্ত্রণালয় পুনর্বণ্টন, স্বরাষ্ট্রে জাহাঙ্গীর, তথ্যে নাহিদ। নামে বেনামে এস আলমের লাখো কোটি টাকার ঋণ, বন্ধের ঝুঁকিতে বালিকারাধীন 5 ব্যাংক। নিরাপত্তা সহ 8 দফা দাবি সংখ্যালঘু নেতাদের, রেইনবো স্টেট গড়ে তোলার অঙ্গীকার বিএনপির। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।